নোবেলের এই যে ইমেজটা, আমি ফার্স্ট এই ইমেজটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে কেন আমরা কনফিউজ থাকি আপনাকে নিয়ে? এটা কেন আপনি ব্যক্তিগতভাবে কেন কনফিউজড আমি জানি না। অনেকেই হয়তো আরও কনফিউজ থাকতে পারে। এটার পেছনে আমার হয়তো একটা শোতে আমি অ্যাপিয়ার করতে পারিনি। একটা শোতে আমার যে টাইমে যাওয়ার কথা ছিল ওই টাইম থেকে দেরি হয়ে গেছিলো। এই কারণে আর আমি মানে খুব কাছাকাছি পৌঁছায় যাই লোকেশনের, বাট পরবর্তীতে শুনি যে আমি যে টাইম মতো পৌঁছাইতে পারিনি, এই রিলেটেড এই ঝামেলা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে, ভাঙচুর হয়েছে, যে কারণে আমি পেছনে চলে আসি, আমি ব্যাকে চলে আসি, কারণ ওরকম একটা ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে তো আমি আর যাবো না। দ্যাটস ওয়াই কারণ আমার পুলিশ ছিল এখানে, নিজের পুলিশ, মানে আমার ভাই ব্রাদার, তো তাদের কাছ থেকে আমি ইনফরমেশন পাই এবং আমি ব্যাক করে চলে আসি, কারণ ওইখানে গেলে আরও বেশি ঝামেলা হতো। ওই সময়টাতে তো আপনাকে নিয়ে আলোচনা হয়েছে। তার আগেও আমি দেখি যে আপনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকায়, বিশেষ করে ওপার বাংলায় গিয়ে আপনার যে খ্যাতি অর্জন, তারপরেই আমরা দেখলাম যে বাংলাদেশের অনেক ইস্যুতে, বিশেষ করে মিউজিক ইস্যুতে আপনাকে নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। যাই হোক, আমি সে বিষয়গুলোতে আপনি যদি কমফোর্ট ফিল করেন কথা বলবেন, নহলে কথা বলার দরকার নাই। ইটস ইওর অপরচুনিটি। হ্যাঁ, আপনি আপনার মতো করে বলবেন। তার আগে আমার অনুষ্ঠানের ধরন হচ্ছে আমরা একটু কমপ্লিটলি আপনাকে একটু আবিষ্কার করার চেষ্টা করবো। একটু ছোটবেলা থেকে জানতে চাই, কেমন পরিবারে জন্মগ্রহণ, পরিবারে কে কে আছেন? আমার বাবা মার বিয়ের প্রায় 10 বছর পরে আমি হয়েছি আর কি। আচ্ছা। তো আর আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় আমি। আমার বড় আছে একটা ফুফাতো, 2টা ফুফাতো বোন আছে, বাট এমনি আর কোনো ভাইটাই নাই আমার থেকে বড়। সো সবচেয়ে বড় ছেলে হিসেবে যেরকম আদর পেয়ে, যত্ন পেয়ে বড় হওয়া, সেটা আমি হয়েছি। আর সবচেয়ে বেশি আমার লাইফে যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্কুল চেঞ্জ হয়েছে প্রচুর। আমার বাবার ইচ্ছা ছিল যে আমাকে সবচেয়ে বেস্ট জায়গায় পড়ানোর বা রাখার, সবচেয়ে বেস্ট পরিবেশে রাখার। সো সেই কারণে বাবা হয়তো একটা স্কুলে ভর্তি করছে, ওখানে 1 বছর পড়াইছে, দেখতেছে যে আউটকামটা তার নিজের মন মতো হচ্ছে না, পরবর্তীতে সে আরেকটা জায়গায় চেষ্টা করতেছে। তা আমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রায় 10টার মতো স্কুল চেঞ্জ হয়েছে, অনেক পরিবেশে থাকা হয়েছে, নতুন নতুন বন্ধু মহল আবিষ্কার, নতুন নতুন মানুষ চেনা, নতুন স্কুলে গেলেই তো আসলে অনেক নতুন কিছু পাওয়া হয়। এই জিনিসটা আমার পাওয়া হয়েছে আর কি, অনেক মানুষের সাথে উঠা বসা। তারপরে ক্লাস 7 থেকে চলে যাই হোস্টেলে, 7-8 হোস্টেলে কাটে, 9-এ আবার বাড়িতে ব্যাক করি। কিন্তু বাড়িতে ব্যাক করে যে কোনো একটা গ্যাঞ্জামের কারণে আমি স্কুল থেকে আমাকে বিদায় নিতে হয়। পরে বাবা আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেয়। পরে ওইখানে যে আবার দার্জিলিংয়ে পড়ি, দার্জিলিংয়ে ও লেভেলস করছি। তারপরে আবার দার্জিলিংও কিছুদিন থাকার পরে আবার বাবা চিন্তা করলো দার্জিলিং অনেক দূর হয়ে যায়, যাতায়াতের সমস্যা, কলকাতায় থাকুক। পরে কলকাতায় থাকলাম। এই পরে কলকাতা 2014 হচ্ছে যে ব্যাক করলাম কলকাতা থেকে। ব্যাক করে বাংলাদেশে আসলাম, ঢাকায় আসলাম। এসে কিছু আন্ডারগ্রাউন্ড মিউজিকের সাথে জড়িত ছিলাম, প্রোগ্রেসিভ রক মেটাল, এগুলা করতে করতে 16-17 কেটে গেল, 18তে সারেগামা পাই গেলাম। তারপর এটা মোটামুটি জানে সবাই জেনে গেল। কিন্তু আপনি যেভাবে ব্রিফ করলেন, এর মাঝখানে অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে। আমি শর্টে বললাম ভাই আপনাকে। আমি বিস্তারিত নিয়ে আসতে চাই। সেটা হলো যে আপনি এর আগে বাংলাদেশে বোধহয় 2-1বার চেষ্টা করেছিলেন মিউজিক প্ল্যাটফর্মে গান গাওয়ার। বাংলাদেশে হ্যাঁ, আমি হচ্ছে যে আপনার নেক্সট টিউবার নামের একটা শো হয়, ওই শোটাতে গেছিলাম। তো ওই শোটা তো বেসিক্যালি আমার জন্য না, কারণ আমি তো কন্টেন্ট তৈরি করতে পারি না, আমি তো ক্যামেরাও চালাইতে পারি না, আমি এডিটও করতে পারি না। কিন্তু ওইটা ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের শো, যারা ছিল ওরা সবাই ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমার ওইখানে একটা এপিসোডে কন্টেন্ট বানাইতে হইলে দেখা গেল কি আমার ক্যামেরাম্যান ভাড়া করা লাগতেছে, আমার এডিট করার জন্য লোক ভাড়া করা লাগতেছে, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে হবে ওইটাও তো আমার নিজের পক্ষে করা সম্ভব না, বিকজ আমি তো গান গাইতে পারি, আমি মিউজিক প্রডিউসার না। এত খরচ করবে একটা এপিসোডে একটা জিনিস আপলোড দিতে, 3-4-5 হাজার টাকা খরচ, ওটা তো আমার পকেটের থেকে দেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল তখন। তো যে কারণে ওটা আমি আর বেশি দূর আগাইতে পারিনি, ওইখান থেকে বাদ হয়ে যায় আর কি। এরপর আপনি ডিরেক্টলি সারেগামাপা। হ্যাঁ, এর মাঝখানে একবার সেরা কণ্ঠেও গেছিলাম, বাট সেরা কণ্ঠে আমাকে একদম প্রথম পর্বের থেকেই আগুন ভাই বাদ দিয়ে দিছিল। কেন জানি না, আগুন ভাইয়ের সাথে সেদিন দেখা হয়েছে, আমি বলছি ভাই আপনার সাথে দেখা হয়েছে, মানে আপনার সাথে আগেও একবার দেখা হয়েছে আমার, আপনি আমাকে বাদ দিয়ে দিছিলেন। তো বললো, মানে উনি আর কি বিষয়টা নিয়ে একটু ছিল, উনি আমাদের প্র্যাকটিস প্যাডে আসছিল, আগুন ভাই মগবাজারে প্র্যাকটিস প্যাডে আসছিল। তো উনি প্রথমে দেখে আমাকে চিনে নেই, পরে বলতেছে যে পরে গান শুনছে, একটা গান শোনার পরে জিজ্ঞেস করছে তুই কে, পরে আমি বললাম কি আমি নোবেল। পরে উনি আর কি অনেক ইমোশনাল হয়ে কিছু কথা বললো। পরে বললাম কি যে ভাই এখন আমার গান আপনার ভালো লাগতেছে, কিন্তু আপনি তো আমার বাদ দিয়ে দিয়েছিলেন সেরা কণ্ঠের প্রথম রাউন্ডে।
না, আগুন ভাই খুব ভালো মানুষ, অনেক ভালো, এবং অনেক আমাকেও ভালো। ব্যক্তিগতভাবে উনি অনেক আগুন পছন্দ ভাইয়ের করেন। ছেলে মিছিল, ও আর আমি একসাথে আমরা আন্ডারগ্রাউন্ড সিনারিওতে ছিলাম আর কি। ওর আচ্ছা। একটা ব্যান্ড ছিল, আমার একটা ব্যান্ড ছিল। আমার ব্যান্ডের নাম ব্ল্যাকস্টেন, ওর ব্যান্ডের নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। এটার জন্য হয়তো আমাকে পরে বলবে উল্টাপাল্টা, বাট এই মুহূর্তে মনে আসতেছে না। ওকে। অনেক ভালো ভোকালিস্ট। সারেগামা পাতে গিয়ে আপনি মোটামুটি বাজিমাত করে দিলেন, এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতে আপনি ভীষণ রকম জনপ্রিয় হলেন। ওই সময়ের নোবেলের যে ইমেজ, বা আমরা নোবেলকে নিয়ে যে প্রাউড ফিলটা করি, এটা কত সালের ঘটনা? 18 থেকে 19। 18 থেকে 19। আজকে 5 বছর পরে নোবেলের যে ইমেজ দাঁড়িয়েছে, দুটো ইমেজকে আপনি কিভাবে দেখেন? দুইটা এমএস তো ভাই আসলে পুরাই অনেকটাই আলাদা আর কি। কারণ কি, তখন হচ্ছে যে আমি দেখা গেল যে আমার যে পিআর যেটাকে বলে পাবলিক রিলেশনটা মেনটেন করতেছিল হচ্ছে জি বাংলার মতো বা জি এন্টারটেনমেন্টের মতো বড় একটা কোম্পানি। জি। আমার পাবলিক ইমেজ এভরিথিং ওদের দ্বারা মেনটেন করা হচ্ছে, তাই না? যেটাতে ওরা খুব এক্সপার্ট, নাহলে তো ওরা এত বড় একটা কোম্পানি হইতো না। এখন পরবর্তীতে ওইটা আমার উপর যখন চলে আসে, আমার নিজের কাছে চলে আসে, হ্যাঁ। আমি তো আর জানি না এগুলো কেমনে মেনটেন করতে হয়। আমার তখন বয়স কত, 21 বছর। তো আমি তো আসলে জানতাম না যে কীভাবে মেনটেন করতে হয়। সো দেখা গেল কি যে আমার ফ্রেন্ড একটা কথা বলছে, আমি বললাম যে ঠিক আছে ফাইন, এটাই মনে হয় রাইট। ও একটা কথা বলতেছে, আচ্ছা এটাই রাইট, নিজের কাছে মনে হয়েছে আচ্ছা এটাই রাইট। কেউ আমাকে রং বলার তো মানুষ ছিল না আর কি। হ্যাঁ, আমার এখনও নাই ইনফ্যাক্ট যে কেউ আমার বলবে যে নোবেল এটা হইতেছে না, এখনও নাই। বাট এখন একটু হইলেও রংটা বোঝা শিখছি হয়তো, কিন্তু তখন মোটেও বুঝতাম না যে কোনটা রাইট কোনটা রং। নিজের মনে হয়েছে ওকে এটাই রাইট। ওকে। এইগুলোর কারণে ভাই ভুলভ্রান্তি প্রচুর হয়েছে, প্রচুর। একটা দুইটা ভুলভ্রান্তি তো হয় নাই, প্রচুর ভুলভ্রান্তি হয়েছে। এক একটার জন্য আসলে কি বলবো, প্রতিটা এক্সপ্লেন করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমার বর্ণনা করতে হবে সবার সামনে। না, ওই অব্লিগেশনটা নাই, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কি, মানে আমি জাস্ট আপনার রিয়েলাইজেশনটাই জানতে চাচ্ছি। নোবেল, প্রতিভা কিন্তু সবার থাকে, কিন্তু প্রতিভা এক্সপ্লোর করার সিচুয়েশনে সবার থাকে না। লাইক আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সবাইকে কিছু না কিছু মেধা জ্ঞান দিয়েই পাঠিয়েছেন, কিন্তু সবাই আসলে ওই স্থান কাল পাত্র ভেদে নিজেকে বিকশিত করতে পারে না। যারা পারে তারা খুব লাকি। সেই জায়গাটা থেকে তাদের একটা পাবলিক কমিটমেন্টের একটা জায়গা আছে, যেহেতু মানুষ তাদেরকে ভালোবাসে। এবং আপনারা হচ্ছেন উত্তরসূরি পরের জেনারেশনের। তো নোবেলের এই যে ঘটনা, 5 বছর 6 বছর ধরে মিডিয়াতে আলোচনা, নোবেলকে নিয়ে সমালোচনা, এটা কিন্তু নোবেলের জন্য যেমন শিক্ষণীয়, পরবর্তী প্রজন্মের জন্য অনেক বড় শিক্ষণীয়। প্রথম কথা হচ্ছে আপনার মিউজিক সেন্স অসাধারণ, আপনি খুব ভালো গান করেন, আমরা আপনাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। থ্যাংক ইউ। কিন্তু এই যে পরবর্তীতে বিভিন্ন মিউজিক যারা করেন তাদেরকে নিয়ে বলা, বা অনেক সময় দেখা গেল যে ঘরের ভেতরের খবর বাইরে গিয়ে চাউর হওয়া, এগুলোতে আপনার ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলেছে, আপনার মিউজিক ক্যারিয়ার কতটা প্রভাব ফেলেছে? ধরেন যে মিউজিককে যদি ক্যারিয়ার বলেন, তাহলে মিউজিক প্রোডাক্ট হয়ে যেতেছে। আবার লিসেনারদের জন্য মিউজিক জাস্ট একটা শোনার জিনিস, আমার জন্য মিউজিক একটা বই। আমার জন্য, আমি যখন একটা গান শুনি তখন আমার মনে হয় একটা বই পড়তেছি। তো আমার কথা হইতেছে যে আমার ওই বই পড়াটা কিন্তু তখনও যেরকম চলতেছিল এখন আরও বেশি চলতেছে। সো বেসিক্যালি আমি আমার ওই পড়ালেখার জায়গার থেকে আমি আমার জায়গায় ঠিক আছি, কিন্তু ক্যারিয়ার এবং হচ্ছে যে আপনার মানুষের সঙ্গে আমার যে সম্পর্কটা, এটার যে একটা মানে ডাউনফল হয়েছে আর কি। এটাকে দেখা যাক আমার এই যে লেখাপড়া বা আমি যতটুকু জানি মিউজিকের ব্যাপারে এইটুক, প্লাস হচ্ছে যে আমার অডিয়েন্সের গ্রহণযোগ্যতা, আমার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা, প্লাস হচ্ছে যে অডিয়েন্সের ভালোবাসা, সব মিলে আমাকে কত দূর আবার নিয়ে যায় দেখা যাক। মানে এটা নিয়ে আসলে আমি হতাশ না যে আগে আমার মিউজিক অনেক মানুষ শুনছে, এখন আমার মিউজিক কেউ শুনতেছে না। আমার কথা হচ্ছে আমি তো মানুষের মিউজিক শুনতেছি এবং এতে আমি ধন্য। আর অডিয়েন্সরা ইনশাল্লাহ আমার মিউজিক আবার শুনবেন, এবং সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আমার মিউজিক আবার শুনবেন। আমি ভালো কিছু মিউজিক আপনাদের শোনাইতে চাই, যেগুলা আপনারা আমাকে যেরকম সুযোগ করে দিয়েছেন আবার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। নিশ্চয়ই। একটা জিনিস মোটা দাগে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাকে নিয়ে, যেটা হচ্ছে যে বড় বড় মিউজিশিয়ান যারা আছেন বা যারা গান করেন তাদেরকে নিয়ে অনেক সময় আমরা শুনেছি পত্রপত্রিকাতে আপনার বিরূপ মন্তব্য ছিল। এটা আসলে কতটুকু সত্য, বা আপনি আসলে কি বলার চেষ্টা করেছেন, বা আপনি ওই পয়েন্টগুলো যদি বলেও থাকেন তাহলে ওই জায়গাটায় আপনি এখনো স্টিক আছেন কিনা? না না ভাই, আমি ওইখানে ধরেন যে একটা জিনিসই বলার চেষ্টা করছিলাম যে আমাদের যারা সিনিয়র মিউজিশিয়ান আছেন, যাদের কাছ থেকে মিউজিক শিখে আমরা বড় হয়েছি বাংলাদেশের, তারা এখন মিউজিক বানাচ্ছেন না কেন বেশি বেশি করে, যাতে আমরা আরও বেশি বেশি মিউজিক শুনতে পারি, বেশি বেশি
রেফারেন্স পাইতে পারি যে আমরা কীরকম মিউজিক বানাবো, এই জেনারেশনে আসলে কীরকম মিউজিক বানানো উচিত। কারণ আমাদের তো কোনো গাইডলাইন নেই। আপনারা 90 সালে মিউজিক বানাইছেন, 2000 সালে মিউজিক বানাইছেন, আপনারা এখন বানাচ্ছেন না। হাবিব ভাই বানাচ্ছেন না, বালাম ভাই বানাচ্ছেন না, হৃদয় খান ভাই বানাচ্ছেন না, জেমস ভাই বানাচ্ছেন না, আইয়ুব বাচ্চু ভাই মারা গেছেন, মাইলসের অ্যালবাম পাচ্ছি না, মাইলসের লাস্ট অ্যালবাম অনেক দিন আগে পাইছি। সো এই একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে হয়তো আমি ওইগুলো বলে ফেলছিলাম, কিন্তু এগুলো তো অবশ্যই এরকমভাবে উপস্থাপন করার অধিকার মানে স্পর্ধা কোনোটাই আমার থাকা উচিত না। এটার জন্য এক্সট্রিমলি সরি যে আমার উপস্থাপনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু বেসিক্যালি ভাই আমি আপনাদের সবার অনেক বড় ফ্যান। আমি চাই যে আপনারা বেশি করে মিউজিক বানান, যাতে করে আমরা রেফারেন্স পাই যে আমরা এই যুগে কী করবো আসলে। আমরা শুধু আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানের জন্য, কিন্তু আপনি আমাদের জন্য আপনার কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছেন, যাতে করে আমাদের দর্শকরা আপনার কথার পাশাপাশি আপনার খালি গলায় কিছুটা গানও শুনতে পারে। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। তোমার চোখের ভেতর যাই, হাত দেখিয়ে ট্রেন থামাই, লুকোনো আঘাত রক্তপাত থামে না কেন। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসলে মানুষ নয়। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। আমি সাধারণত এই অনুষ্ঠানটা করতে আসলে একটু পড়াশোনা করে আসি, যাকে আমি ইন্টারভিউ করব পড়াশোনা করে আসা উচিত। তো আমি যখন আপনাকে নিয়ে পড়াশোনা করা শুরু করলাম, খুব স্বাভাবিকভাবেই আমরা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি, সুতরাং আপনার সম্পর্কে আমার জানাশোনা ছিল আগে থেকেই। কিন্তু যখন একটু গুগল করার চেষ্টা করলাম, তখন যে নিউজগুলো একের পর এক আমার সামনে আসলো, এবং আমি নিশ্চিতভাবেই জানি যে এই নিউজগুলো কখনো না কখনো আপনি পড়েছেন বা দেখেছেন। ফ্রাস্ট্রেটেড হন না এগুলো দেখলে? আমি তো, আপনি এখানে আসার পরে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলেন না যে আপনি ফোন দেখেন না। আমি ফোন খুব একটা দেখি না আসলে, যে কারণে নিউজগুলো খুব একটা বেশি দেখা হয় না আর কি। না ভাই, ফ্রাস্ট্রেশনের আমি অনেক ঊর্ধ্বে আছি, বুঝছেন। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ডেসপারেশন, এগুলোর বহুত ঊর্ধ্বে আমার চলে যেতেছে অনেক আগেই, বুঝছেন। কারণ ওই ধরেন যে মানুষ একটা সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চাকে ধরেন যখন অনেক লুতুপুতু করে রাখে, তারপরে ধরেন যে হঠাৎ করে যখন আছাড় দেয় না, আর আছাড়ের পরেও যখন ওই বাচ্চাটা বেঁচে থাকে, তখন ওর অনেক শক্ত হয়ে বেঁচে থাকা লাগে, বুঝছেন। আমি সেই বাচ্চা আর কি। মানুষের সর্বোচ্চ লেভেলের ভালোবাসাও পাইছি, সর্বোচ্চ লেভেলের ঘৃণাও পাইছি। তো আপনি যদি বলেন না ফ্রাস্ট্রেশন, এটার আমি অনেক ঊর্ধ্বে আছি জেনুইনলি। কিন্তু অবশ্যই আমি আমার অডিয়েন্সদের কষ্ট দিছি, এই জন্য আমি সরি। কিন্তু ফ্রাস্ট্রেশনের অনেক ঊর্ধ্বে আছি আমি। আমরা একটা সময় শুনলাম যে আপনাকে রিহাব পর্যন্ত যেতে হলো, এবং আপনার পরিবারেরই মানুষ যখন স্টেটমেন্ট দিল পাবলিকলি যে খুবই এক্সট্রিম লেভেলের আপনি অ্যাডিকশনের মধ্যে আছেন, এইটাতে যাওয়ার দরকার হলো কেন নোবেল? মানে আমরা সাধারণত যারা গান করেন, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের একটা পাবলিক পারসেপশন আছে এরকম। আমি জানি না, হয়তো আমার কথায় অনেকেই মন খারাপ করবেন যে মিউজিক করলে একটু নিতে হয়, মিউজিক করলে এরকম লাগে। আমি ঠিক জানি না, মানে আপনার শুরুটা কিভাবে আসলে? ওই ধরেন যে ভাই, আমি তো খুব একটা বড় ফ্যামিলির থেকে আসি নেই, মিডল ক্লাস বলতে পারেন, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি আমি। আমার মতো একটা ছেলে যখন বছরে 1-1.5 কোটি টাকা ইনকাম করে, তো তখন টাকা দিয়ে করবো কি আমি, এটাই আর কি। ইউ বিং ভেরি অনেস্ট, আপনি মন খুলে বলতেছেন সমস্ত কিছু। মানে এই টাকাই তার মানে কি অর্থ অনর্থের মূল হলো? অর্থ অনর্থের মূল তো সবার জন্য হয় না। ইলন মাস্কের মতো মানুষের কাছে $200 বিলিয়ন আছে, উনি কি নেশা করতেছে? রাইট। এন্ড কথা হচ্ছে যে যার যার উপরে ডিপেন্ড করে, যার যার ডিসিশন সে কী করবে। বেসিক্যালি একটা টাইম হয়ে যায় যখন আর নিজের ডিসিশন নেওয়ার মতো ব্রেনই থাকে না এইসব জিনিস করলে, নেশা পেশা করলে। বাট তার আগে যখন সজাগ মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে কেউ ডিসিশন নেয় যে আমি এরকম একটা ডেঞ্জারাস জিনিসের সাথে জড়িত হব, মানে এটা বেসিক্যালি আল কায়দার নাম লেখানোর থেকেও বড় একটা ডিসিশন, খারাপ ডিসিশন, নেশা করা শুরু করা। এটা আছে যে অনেকে দেখা গেল কি যে রিক্রিয়েশনাল রাখতে পারে, যে আমি আমার
স্বাচ্ছন্দ্য মতো যখন আমার মন চাবে করব। কেউ আছে যে রিক্রিয়েশনাল রাখতে পারতেছে না, অকেশনাল রাখতে পারতেছে না, তার রেগুলার হয়ে যাচ্ছে আর কি। মানে আমি আপনার কাছে কেন প্রশ্নটা জিজ্ঞেস করছি, যাতে করে আপনি তো ডেফিনেটলি এটা অ্যাডমিট করছেন যে ইটস আ রং ওয়ে, ডেফিনেটলি অবশ্যই, অনেক তো সেই ভাই। জায়গা থেকে যদি কেউ এই রাস্তায় হাঁটেন সে যেন সতর্ক হয়। তো আপনি মেসেজের জায়গা থেকে যদি বিষয়টা একটু ক্লিয়ার করেন, মানে আপনার শুরুটা হলো কি আসলে শুধু টাকার কারণেই, নাকি আপনার সার্কেল সমস্ত কিছু? করোনার সময় বোর্ড ছিলাম ভাই, পুরা ঘরে বন্দি, কিচ্ছু করার নেই, কি করব আচ্ছা, ঘরে। আর মানে মানে এমন না যে আমার ফ্যামিলিও থাকতেছে, আমার ফ্যামিলি তো একটা ফ্যামিলি ওয়েতে থাকে, তাই না? ফ্যামিলি যেভাবে থাকা উচিত সেভাবে থাকে। হ্যাঁ। আর আমি হইতেছি যে একটু ওই কি বলে অসামাজিক টাইপের, আনফ্যামিলিয়ার। কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হয় না, আপনার সাথে আমি যতক্ষণ মিশছি যথেষ্ট আন্তরিক মনে হয়েছে প্রথম দেখা থেকে শুরু করে। এমন কি হয় যে অনেক সময় নিজেকে বোঝানো যায় না, বা হয় কি মানে আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আলাদা একটা মানুষ, ইউনিক একটা মানুষ, হয়তো আমরা এক্সপেক্ট করি যে আমাকে ওই মানুষটার এভাবে বোঝা উচিত, কিন্তু দেখা গেলো সে সেভাবে বুঝতেছে না। না না, সবার বোঝার জায়গা তো সবার কাছে আলাদা, সবাই নিজের মতো করে আরেকজনকে বুঝবে। রাইট। তো ওই আর কি ভাইয়া, মানে বেসিক্যালি আর কি আমার ফ্যামিলি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, বা আমি আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, দ্যাটস ওয়াই আলাদা আলাদা থাকার জন্য একটা ডিসিশন। ওই সময় তো ধরেন যে বিয়েও করে ফেলছিলাম, একটা ভুল ডিসিশন, লাইফের সর্বোচ্চ রং ডিসিশন। মানে এটা নেশা করার থেকেও বাজে ডিসিশন ছিল বিয়ে করাটা। কেন বলছেন? এটা বেসিক্যালি ভাইয়া, আপনি যদি মানে ওই আমার যে ছিল ওর কিছু কথাবার্তা দেখেন আমার মানে আমাকে নিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কেন, মানে এটা সবাই দেখছে আর কি। মানে আপনি এটা এক্সপেক্ট করেন যে আপনার এক্স ওয়াইফ সে আপনাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলবে? হ্যাঁ 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 হ্যাঁ। Okay. মানে এটা কিভাবে ভাই, এটা কিভাবে সম্ভব, তাই না? মানে আমি তো আমার এক্স ওয়াইফ বা এক্স কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে এত বাজে মন্তব্য করব না, তাহলে আমার রুচি প্রশ্নবিদ্ধ হবে যে তোমার কেমন রুচি, তুমি অত কতদিনের পছন্দ সংসার করছো। আপনাদের? এই 2-3 মাস, 6 মাস ম্যাক্সিমাম। বিয়ের ডিসিশন কি আপনাদের দুজনেরই ছিল, মানে লাইক মিউচুয়াল ডিসিশন ছিল? প্রেমের সম্পর্ক? হ্যাঁ ওই আর কি, কতদিনের প্রেমের সম্পর্ক? ওটাও কি খুব 2-3 মাস, অল্প সময়ের মধ্যে? খুবই অল্প সময়ে একটা মানে খুবই রাশের মধ্যে একটা মানে বাজে ডিসিশন নেওয়া হয়েছে আর কি। ওকে ফাইন, এই আপনি শিখেছেন আপনার জীবনে হয়তো বা। হ্যাঁ এবং হ্যাঁ, এরকম রং ডিসিশন কেউ আর না নিক আর কি। নেশা করার থেকেও রং ডিসিশন হচ্ছে যে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা। গ্রেট, একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে অসংখ্য মানুষ যারা স্ক্রিনে আছেন তারা একমত পোষণ করবেন। আসলে ভুল মানুষ কাউকেই বলা যাবে না, আমি বলবো যে তার আমার ক্ষেত্রে জন্য আপনি- ভুল, আমার জন্য Exactly, ভুল, আমি আমার সেটাই জন্য বলছিলাম। ভুল, কেউ ভুল মানুষ না, সবাই সবার জায়গায় কারেক্ট, সবাই Exactly. পারফেক্ট, 100% পারফেক্ট। সে তার মনের মতো মানুষ পায়নি, আপনি আপনার মনের মতো মানুষ পাননি, এটাই হয়েছে ফ্যাক্ট। তো আমরা ড্রাগের জায়গাটা একটু আসতে চাই যে আপনি বলছেন করোনার সময় বা অর্থ সব কিছু মিলিয়ে এটা কি শখের বসে ট্রাই করা ছিল, নাকি মনে হলো যে না এটা একটা খুব সিদ্ধান্ত বুঝে শুনে নেয়া? শখের বসে খুব ডেঞ্জারাস জিনিস আর কি। ওকে, করে দেখি একটু explain। হ্যাঁ করে দেখি আপনি কি 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 বাই আছে। ন্যাচারালি ছোটবেলা থেকেই এরকম, মানে একটু সবার থেকে আলাদা? আমি কি আলাদা ভাই? আমি বুঝি না তো কিরকম ভাবে আলাদা, আমার তো মনে হচ্ছে আপনিও যা আমিও তাই, না, কিন্তু- আপনারা দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে। না না এগ্রিড, কিন্তু না আমি আমি আমার প্রশ্নটা কেন হচ্ছে যে ধরেন 10টা স্কুল চেঞ্জ করে ফেলা, এইটা আমার কাছে খুব বেশি অন্যরকম মনে এইটা তো হচ্ছে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে, আমার বাবা কেন করছে। হ্যাঁ, আপনার ফ্যামিলির সবচেয়ে কাছের মানুষকে, যার সঙ্গে আপনি সবকিছু শেয়ার করেন, বাবা মা ভাই বোন? ক্লোজ সবাই ভাই, বুঝছেন, আমাকে সবাই এত ভালোবাসে, কারোর সাথে ক্লোজ না হওয়াটাই আসলে আমার জন্য মুশকিল। আপনি একটাই সন্তান? না, আমার বাবার আরো একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। আচ্ছা, ছোট বোনকে বিয়ে দিছি, আরো 2 বছর হয়েছে। কত এখন মনে হয় 20 হবে মনে হয় বয়স। ওকে, আপনি বড়? আমি বড়, সবার আর বড়। তারপরে একটা ছোট ভাই আছে, মনে হয় ক্লাস 7-8 পড়ে মনে হয়। ওর ক্ষেত্রে তো এতটা স্কুল চেঞ্জ হচ্ছে না নিশ্চয়ই? না, ওর ক্ষেত্রে আর এত এত হচ্ছে না। আমি বাবাকে বলছি যে আমার স্কুল চেঞ্জ করার ডিসিশনগুলো তো তোমার খুব একটা সুবিধাজনক ছিল না মনে হয়, এর ক্ষেত্রে এটা করো না। সো আপনি ওখান থেকে বের হয়ে আসার জায়গাটায় আমি একটু আসতে চাই যে মানে রিহ্যাবে গিয়ে শেষ পর্যন্ত আপনি কি নিজেকে রিকভার করতে পারলেন? হ্যাঁ, ইট ওয়াজ টাফ। এই জিনিসটার থেকে তো ধরেন যে আপনাকে আমাকে অ্যাকচুয়ালি আমাকে তো কোথাও আটকায় না রাখলে তো আমার এটার থেকে দূরে থাকা পসিবল না। কারণ আমার কাছে টাকা আসবেই, টাকা থাকবেই, আমার মাস গেলে 2-3টা শো আমি করব, কিছু কাজ থাকবে, গান থাকবে, টাকা ইনকাম হবে। আর কথা হচ্ছে যে আমার তো কোনো ফিউচার প্ল্যানিং
ছিল না বা এখনো নাই, স্টিল নাও, যে ফিউচারে এরকম কিছু করব, একটা বিয়ে করব, সংসার টংসার হবে বা বাচ্চা কাচ্চা নিব, আমার এস্টাবলিশড হইতে আবার মা বাবাকে দেখতে হবে। আমার ফ্যামিলিও ওরকম না যে মা বাবাকে আমার না দেখলে ওনাদের খুব একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ওনারা ওনাদের নিজেদের ফিউচার প্ল্যানিং ওনাদের মতো করে করতেছে, ওনাদেরও প্রবলেম হবে না। ইনফ্যাক্ট ওনাদের যতটুকু যা আছে, আমার ছোট ভাই যেটা আছে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য এনাফ, আর আমি আমার নিজের জন্য এনাফ। সো আমি মনে মানে করে কি যে নিজে একটা ধরেন যে কি আমার কোনো গন্তব্য নাই যে আমি অমুক একটা ডেস্টিনেশনে যাইতে চাই। আর কোনো গন্তব্য না থাকলে তো আসলে আপনার ওই যে জার্নিটা আছে, এই জার্নিটা আপনি কীভাবে ডিসাইড করবেন যে এইভাবে এভাবে করে আমি সামনের দিকে আগাইতে চাই। কিন্তু সব কিছুর পরেও আমার কাছে মনে হয়েছে যে হোক পৃথিবীর পয়েন্টলেস, লাইফ পয়েন্টলেস, এভরিথিং পয়েন্টলেস, কিন্তু নেশা করাটাও তো পয়েন্টলেস, তাই না? তো এই জন্যই হচ্ছে যে আমার মার সাথে আমার ডিসকাশন যে আমি কোথাও একটা থাকতে চাই, এরকম ট্রিটমেন্ট নিতে চাই এবং যাওয়ার পর 2 মাস 23 দিন থাকলাম ওইখানে। এটা হচ্ছে খুলনায়, অশ্রু, খুব ভালো রিহ্যাব, মানে বাংলাদেশে অনেক পুরনো একটা রিহ্যাব। তো থাকার পরে আমার তো ভাই যখন ওখান থেকে বেরোনোর পরেও আমার বেশ কিছুদিন খারাপ লাগছে, মন খারাপ লাগছে যে একা একা থাকতে হয় সব সময় আর কি। কারণ আমার আগের যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল, মানে ফ্রেন্ড সার্কেল না বলবো না, কোম্পানিগুলো ছিল ভালো না। তো এই লাইনে যারা, তারা তো ভালো না। তো ভালো খারাপ বলবো না, তাদের সাথে আমার এখনও সুসম্পর্ক থাকতে পারে বা তাদের সাথে রাস্তায় দেখা হইলে হাসি খুশিভাবে আলাপ আলোচনা করতে পারি। বাট এই যে সঙ্গটা ভালো না। তো তাদেরকে আমি পাইতেছি না। আর আমার তো এরকম কোনো ফ্রেন্ডও নাই যারা হইতেছে যে দেখা গেল যে নর্মাল লাইফ লিড করে বা করে অভ্যস্ত। তো বেরোনোর পরেও অনেক দিন একাকিত্বের মধ্যে দিয়ে কাটছে, কিন্তু ফাইনালি আবার শ্রোতারা দেখলাম যে আমার দর্শক শ্রোতারা, মানে যেখানে আসলে আমি বিলং করি, গান করা, সেই জায়গাটা আমাকে ফিরে আনতেছেন আস্তে আস্তে। আমি একটা সিনেমা দরদ, শাকিব খানের একটা সিনেমা দরদ, অনন্য মামুন ভাই আমাকে 2টা গান করাইলেন, একটা করছি অলরেডি আর একটা বাকি আছে। তারপরে সাউন্ডটেক থেকে রিজি ভাই ফোন দিল, সাউন্ডটেকের সাথে তো একটু ঝামেলা ছিল আমার, হয়েছিল আমার কারণে, আমি অনেক বেয়াদবি করে ফেলছি তাদের সাথে। সুলতান মাহমুদ বাউল ভাই তো ওনাকে তো সবাই বস মানে জেমস ভাই, বাচ্চু ভাইয়ের মতো মানুষ যেখানে ওনাকে এত সম্মান করে, সেখানে ওনার সাথে আমার 2-1টা দেখা গেল যে ভুল কথা হয়ে গেছিলো। তো সেখান থেকেও আমাকে কল করছে, যেতে বলছে, দেখা করতে বলছে, কাজ করবে সামনে, এরকম প্রতিশ্রুতি দিছে। সব মিলে ধরেন যে ভাই এগুলো আবার আমাকে আরেকটা দিকে ডাইভার্ট করে দিছে। এখন আমি কাজ নিয়ে আছি আসলে। ছোটবেলা থেকে আপনি গান করতেন? একদম, আমার মনে হয় যে জন্মের পর থেকেই। কীরকম, ওই আমার মনে আছে, আমার আসলে অনেক ছোটোবেলাকার স্মৃতিও মনে আছে, বুঝছেন ভাই। 2 বছরের স্মৃতিও আমি এখনও চোখে দেখতে পারি, 2 বছরে আমি কি দেখছি। তো আমার তখন মনে আছে যে গান তো আসলে সামনাসামনি গাইতে পারতাম না, মানে যে সবার সামনে এসে জোরে চিল্লা গান গাবো করতাম নাকি শুনছি আর কি মামুনির কাছ থেকে, বাট ওইভাবে তো করা হয়নি। বাবা শোনাইতো আমাকে গান প্রচুর, আমার বাবা তো চমৎকার গান গায়। আমার বাবা যখন ঢাকা ভার্সিটিতে পড়তো তখন অনেক গান টান করছে, শিখছে। আমাদের ইন্ডাস্ট্রি বলতে কি আমাদের এই সঙ্গীত জগতেরই অনেক নাম করা ফিগার, তাদের সাথে অনেক ক্লোজ ছিল। যেমন ফাহমিদা নবীর কাছ থেকে বাবা কিছু নলেজ পাইছে গান টানের ব্যাপারে ওই সময় 86 সালে, 85-86 সালে আমি যতদূর জানি। তো বাবা আমাকে ছোটোবেলা থেকে গান শোনাইতো, বিশেষ করে কারেন্ট চলে গেলে বুকের উপর রেখে গান শোনাইতো। ওই যে শুনতাম ওই গানগুলোই পরে আবার কানের ভেতরে আঙ্গুল দিয়ে চেষ্টা করতাম যে নিজের ভয়েসটা নিজে জোরে শোনা যায়, যে চেষ্টা করতাম যে কি গাই আমি দেখি। তো আস্তে আস্তে একটু সুর আস্তে এই 2-3 বছর বয়স থেকে গান গাই ভাই নিজে। ওকে, সো কোন ওস্তাদজির কাছ থেকে শেখা কখনো? না, ওরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আমি পাইনি। পুরো এন্টার লাইফই না? না, কোনোদিনও না। হাউ ডু ইউ ডু দ্যাট? গান তো ভাই মানুষ, আমি জানি ব্রেন দিয়ে গায়। গান মানুষ ব্রেন, অবশ্যই গান ব্রেন দিয়ে গায়। গান হইতেছে 70% আপনার ব্রেন, 20% আপনার কান, আর 10% হচ্ছে গলাকে আপনি যদি ব্রেন দিয়ে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি গান গাইতে পারবেন। কিন্তু এটা শোনা লাগবে, তো কন্টিনিউয়াসলি শোনা লাগবে। চোখে না দেখলে তো হাঁটতে পারবেন না, ওষ্টা খাবেন। তো কানে শোনা লাগবে, কানটা হইতেছে মনিটর আর কি। আমার মনে হয় না যে মানুষ গলা দিয়ে গান গায়। গলা ঠান্ডা, যেমন আমার আজকে ঠান্ডা লাগছে, আমার গান গাইতে প্রবলেম হচ্ছে, অ্যাম্পলিফায়ারের কি বলে ক্যাবিনেটের প্রবলেম হয়েছে, বাট অ্যাম্পলিফায়ার ঠিক আছে, গান কিন্তু মাথায় আছে এই আর কি। অনেকের আছে যে মাথার সাথে গলার
সম্পর্কটাই নেই, তারা গান গাইতে পারে না, তাল কানা হয়, সুর কানা হয়, ওদের হিসাব আলাদা। এই তাল লয় শেখারও তো ব্যাপার থাকে একটা। হ্যাঁ, কিন্তু তাল কানা মানুষ বেসিক্যালি ডাম্ব হয়, কিন্তু অনেক, মানে যারা তাল বোঝে না তারা কিন্তু, তাদের কিন্তু জ্ঞান বুদ্ধির অভাব। প্রথমত তাল, পরে সুর। সুরটা অনেকে নাই বুঝতে পারে, কিন্তু তাল যদি না বোঝে তাহলে বুঝতে হবে যে এর হচ্ছে আইকিউ লেভেল একটু কম। মানে এটা আমি সাইন্টিফিক্যালি পড়ে যতটুকু শিখছি আর কি। সো আপনি আপনার পছন্দ কি মানে ব্যান্ড মিউজিক প্রথম থেকেই? ছোটবেলায় মাইকেল জ্যাকসনের গান শুনতাম, ওকে, 3 বছর বয়স থেকে। তো মাইকেল জ্যাকসন তো বেসিক্যালি রক মিউজিকই করে। হ্যাঁ রকটা একটু মিক্সড উইথ পপ, হ্যাঁ। এরকম আর কি, ডান্স পপ রক এরকম টাইপের। এমনিতেই পপুলারিটি কখন আসলো? মানে নিজের কমিউনিটি তো নিশ্চয়ই লোকজন জানতো, যে ক্লাসমেটরা জানতো, ফ্রেন্ডরা জানতো যে নোবেল গান করে, ওদের কাছে আপনি আলাদাই ছিলেন। হ্যাঁ, ওইটা তো ভাইয়া এই জন্য তো আলাদা ট্রিটমেন্ট। হ্যাঁ, ওই যে দেখা গেল কি যে একটা ভুল করছি, স্যার দেখা গেল মারার জন্য সামনে নিয়ে গেছে, না মেরে বললো কি তুই এটা গান গাইলাম, একটা মায়ের মাফ হয়ে গেছে। এরকম হইতে হইতে ধরেন যখন ভাইয়া কলকাতায় ছিলাম 2012-তে, ওই সময় একটা গ্রুপ অফ পিপল আমি পাইলাম। এখানে হ্যাপিদা ছিল, রবিদা ছিল, রাজদা ছিল, আরও আমার বেশ কিছু কাছের বড় ভাইরা ছিল আর কি। এনারা আমাকে খুব ইন্সপায়ার করলো। ওনারা সবাই 30+ ছিল তখন, মানে 30+ না তখন, ওরকম আর কি, 30-এর কাছাকাছি বয়স হবে। অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র ছিল আমার থেকে। ওনারা খুব ইন্সপায়ার করতো আর কি। আমি একটু গিটার বাজাইতাম, আর ওরা দেখতাম কি জানলার সামনে এসে এরকম ঘিরে দাঁড়াইতো আর কি, দাঁড়ায় সবাই গান শুনতো। আমার মনে হতো কি যে এত মানুষ রেগুলার আমার গান শুনতে আসে, তাহলে তো গানটা পারি, এটা করা উচিত। তখন আবার একজন দাদার সাথে পরিচয় হলো, ওনার নাম হচ্ছে রাজাদা। তো উনি আমাকে এত গান শুনাইলেন, বেসিক্যালি পিঙ্ক ফ্লয়েড, তারপর হচ্ছে ড্রিম থিয়েটার, এগুলো শুনলাম, এদের শো দেখলাম ভিডিওতে, দেখে বাপরে বাপ, মিউজিক এত বড় জিনিস। মেটালিকার শো দেখলাম, 1.6 মিলিয়ন অডিয়েন্স নাকি, মানে 1.2 মিলিয়ন অডিয়েন্স, 12-14 লাখ মানুষ একসাথে শো দেখতেছে। তখন আমার কাছে একটা জিনিস, মানে আমাদের বাংলাদেশে তো এত বৃহৎ পরিসরে মিউজিক হয় না। জেমস ভাইকে দেখছি, আইয়ুব বাচ্চু ভাইকে দেখছি ছোটোবেলায়, মানে সামনাসামনি দেখি নেই। জেমস ভাইকে আমি এখনও সামনাসামনি দেখিনি। আসিফ ভাইকে দেখছি, আসিফ ভাইকে ছোটোবেলাও সামনাসামনি দেখছি, আমাদের এলাকায় শো করতে গেছিলো, তখন দেখা হয়েছে। বাট এত বড় শো তো হয় না ভাই, যেখানে 12 লাখ 14 লাখ মানুষ এক হয়ে যায়। যদিও আমার লাইফের প্রথম শোটা ছিল 1.5 লাখ মানুষের সামনে প্রায়, নোম্যান্স ল্যান্ডে, আপনার পরে এটা চলাকালীনই। এটা 2019 সালের 21শে ফেব্রুয়ারির শোটা নোম্যান্স ল্যান্ডে, ওই যে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের মাঝখানে খুলে দেয় না একদিনের জন্য, ওইখানে শোটা করছিলাম। ওইখানে 1.5 লাখ মানুষ ছিল। তবে হচ্ছে যে এই ড্রিম থিয়েটার, পিঙ্ক ফ্লয়েডের শো, মেটালিকার শো, মেগাডেথের শো, এগুলো দেখলাম কি যে অনেক বড়, ল্যাম্প অফ গডের শো, অনেক বড় শো হয়, অনেক অডিয়েন্স হয়, অনেক মাতামাতি হয়, হুল্লোড় হয়। তখন নিজের মনের মধ্যে ইচ্ছা করলো যে ওরকম একটা স্টেজে আমি থাকবো, আমাকে দেখার জন্য এরকম লাখ লাখ মানুষ আসবে। তখন তো মনে হলো যে না, মিউজিক ইজ সামথিং ভেরি বিগ। মানে অনেক বড় কিছু হওয়ার জন্য বিল গেটস হওয়ার দরকার হয় না, অনেক বড় কিছু হওয়ার জন্য শিল্পী হইলেও হয়। তাকে দেখার জন্য অনেক বিল গেটসরা আসে। এই জিনিসগুলো মাথায় কাজ করতে শুরু করলো। তখন বাবার আমি বুঝাইতে থাকলাম, বাবা লেখাপড়া করে কি হবে, লেখাপড়া করে তো আসলে কত দূরই বা যাওয়া যাবে, 20,000 30,000 টাকা স্যালারির জব করতে হবে, তার থেকে ভালো আমি মিউজিক করি, ভালো হবে, লেড জেপলিনের মতো কিছু হইতে পারবো, পিঙ্ক ফ্লয়েডের মতো কিছু হইতে পারবো, তারপরে জেমস ভাইয়ের মতো কিছু হইতে পারবো। পরে বাবা বললো কি যে জেমস একজনই, আমি কি যে আমিও একজনই, দেখো এটা হবে একদিন। তো বাবা এই জিনিসটা আবার যখন ওই সারেগামাপাতে আমার সাথে গেছিল, একটা ইয়াতে কবিতা আবৃত্তি করছে, ওইখানে স্টেজে বাবা এই কথাটা বলছে। আপনি কি আপনার স্ট্রেংথ সম্পর্কে জানেন? মানে আপনার কতটুকু স্ট্রেংথ? বেশি জানি না ভাই, ধরেন এইটুক জানি যে স্টেজে দাঁড়ালে আমি গান গাইতে পারবো যদি মরে না যাই, এইটুক জানি। তবে একটা শোতে খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছিলো, হচ্ছে লালমনিরহাটের একটা শোতে। তা আমি যে ওইটুক জানি যে আমি মরে না গেলে গান গাইতে পারবো, তো ওই দিন তো মরে গেছিলাম না, তাহলে গান গাইতে পারলাম না কেন? কি হয়েছিল ওই দিন? জাস্ট মনে করেন কি যে ড্রাঙ্ক হয়ে গেছিলাম অনেক। একটা প্রথমত গান গাইতে পারতেছিলাম না ঠিক মতো, তালের থেকে সরে যাচ্ছিল, সুরের থেকে সরে যাচ্ছিল। আর আমার আচরণ মূলত ভাই, ড্রাঙ্ক থাকলে একটা মানুষের আচরণ তো দেখতে ভালো লাগে না, আমার নিজের কাছেই ভালো লাগে না, তো মানুষের কাছে কেন আমাকে ভালো লাগবে? এত ওরকম কিছু আচরণ হয়তো স্টেজে করতেছিলাম, যে কারণে অডিয়েন্সের পছন্দ হয়নি। দু একজনে বোতল টোতল ছুঁড়ে মারছে, তারপরে আমাকে আস্তে আস্তে সাবধানে এখান থেকে নামাই দিছে পুলিশ টুলিশ।
ওই সময়টাতে আপনি প্রচুর নিতেন আর কি, মানে ড্রাগ যেটাকে বলে। প্রচুর মানে এটা এই কারণে বলছি যে আপনি স্টেজ আপনার পারফর্ম করতে হবে, সো ইট ক্যান বি রিস্কি ফর ইউ, এটা জেনেও আপনি নিলেন। মানে এটা কি বিষয়টা এমন ছিল যে আপনাকে নিতেই হতো রেগুলার? না 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 না, নিতেই হতো বিষয়টা এরকম না। মানে নিতেই হতো এই যে ব্যাপারটা, এটা কখনোই আমার মধ্যে কাজ করেনি যে নিতেই হবে, না নিলে আরেকটা বিষয় হয় কি নোবেল, দেখা গেলো আমাদের মনটা হয়তো অনেক খারাপ, আমি জাস্ট আপনাকে কোয়ারি থেকে জিজ্ঞেস করছি, যে আপনি বলছেন আমার ফ্রেন্ড নাই, শেয়ারিং পার্সন নাই, বা কাউকে আসলে ওইভাবে বলার মতো মানুষও নাই, তো ঠিক আছে আপনার খুবই ডিপ্রেস লাগছে, আপনি নিয়ে নিলেন, ব্যাপারটা কিরকম? না ভাই, ডিপ্রেস লাগতেছে দেখে তো আরো অনেক কিছু করা যায়, যে ডিপ্রেশনের কারণে ড্রাগস নিতে হবে এরকম কিছু না ভাই। নাকি রকস্টারদের লাইফটাতে ড্রাগ একটা পার্ট থাকে, সেখান থেকে ইন্সপায়ার হওয়া, মানে আমি জাস্ট বলার জন্য বলছি। ওখান থেকে তো অবশ্যই ইন্সপায়ার্ড, কার্ট কোবেন থেকে আমি অনেক ইন্সপায়ার্ড, জিম মরিসন থেকে অনেক ইন্সপায়ার্ড। এদের চাইলেও কিছু করার নেই ভাই, কারণ ওদের গান আমাকে এমনভাবে মানে এমন ফিল দিছে আর কি, মানে এমন একটা নতুন আমি তৈরি করছে। কার্ট কোবেনের গান, জিম মরিসনের গান, তারপরে দিচ্ছে আপনার জিমি হেন্ড্রিক্সের গান, এটা তো সবাই 27 বছরে মারা গেছে। তো আমারও একটা ইন্টেনশন ছিল যে আমার 27 বছর যখন বয়স হবে আমি ওদের মতো সুইসাইড করব, মুখের ভিতরে পিস্তল দিয়ে ধাম করে উড়াই দেবো, এই ধরনের কিছু অসুস্থ চিন্তাভাবনা আর কি। ধরেন যে ওই ড্রাগস ফ্রাগস করা অবস্থায় মনে হয় মনের মধ্যে জন্ম নেয়। বাট এই গত 10 মাস ধরে তো ধরেন যে পুরোপুরিভাবে আর কি এগুলোর থেকে দূরে আছি। সো এই 10 মাস ধরে আমার মনে হইতেছে যে না, এগুলো আসলে ভুলভাল চিন্তাভাবনা ছিল। প্রত্যেকটা মানুষের লাইফে আসলে সুস্থতার থেকে বড় প্রাপ্তি আসলে কিছুই নাই আর কি, প্রত্যেকটা মানুষের জীবনে। সে যাই হোক, মুচি মেথর থেকে শুরু করে জজ ব্যারিস্টার, যাই হোক, সবার জীবনে সুস্থতাটা বেশি ইম্পর্টেন্ট, মানসিক সুস্থতা। সেলফ রিয়েলাইজেশন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার লাইফে যদি এই রিয়েলাইজেশনটা এসে থাকে, তাহলে এটাই সবচেয়ে বড় গিফট সৃষ্টিকর্তার কাছ থেকে আপনার জন্য। বিকজ আপনি এত বেশি ইন্সপায়ার্ড যে সুইসাইডের মতো চিন্তা ভাবনাও আপনি তাদের কাছ থেকে। সুইসাইডের মতো চিন্তা না, ওটা জাস্ট ফর ফান, লেটস কিল মাই সেলফ, এরকম আর কি। ওকে, সো মৌলিক গানের প্রসঙ্গে একটু আসতে চাই। আমি জানি না আপনার প্রসঙ্গ শুনে আবার অনেকে স্ক্রিনের সামনে ইন্সপায়ার হয়ে যেতে পারে, সো এই প্রসঙ্গে আমরা বেশি নাই বা গেলাম এই সুইসাইডের জায়গাটাতে। সুইসাইডকে কি ফান হিসেবে আসলে নেওয়া যায়? না না ভাই, মানুষের জীবন তো একবারই, এরপরে তো আর কোনো জীবন মানে সেটা থাকলে তো আফটার লাইফ, সেগুলো হিসাব নিকাশ আলাদা, সেগুলো নিয়ন্ত্রণও তো আমাদের কাছে নেই। ওগুলো আমরা এই জীবনে যা করব পরের জীবনে তার প্রাপ্তি পাবো, সেগুলো হিসাব নিকাশ আলাদা। না 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 ভাইয়া, সুইসাইডকে জাস্ট ফর ফান হিসাবে তো নেওয়া যায় না কোনোভাবে। তবে ওই মানে কার্ট কোবেনকে দেখে আমি কেন ইন্সপায়ার্ড হব না ভাই? ওনারাই তো আমাদের বস, ওনারাই তো আইডল। এই জন্য আমি একটা সময় ইন্সপায়ার্ড ছিলাম, বাট এখন আমার মধ্যে ওই বুঝটা আসছে যে না, পৃথিবীতে আসছি একবার, 50-60 বছর বাঁচবো, পুরাটা দেখে যাই। মানে একটা টিকিট পাইছি যেহেতু, পুরা শোটা দেখে যাই, পুরা ফিল্মটা দেখি। এর আগে তো আসলে টিকিট ছিঁড়ে হলের থেকে বেরোয় গেলাম, দেখা গেল কি যে লাস্ট মোমেন্টে অনেক সুন্দর কোনো সিন ছিল, মিস করে গেলাম, এগুলাই আর কি। আপনি এক্সট্রিম কি ট্রাই করেছেন, মানে ড্রাগের মধ্যে? সব কিছু ভাইয়া, সব কিছু? সব কিছু, সব কিছু, নেম এনিথিং যা বাংলাদেশে পাওয়া যায়। যা বাংলাদেশে পাওয়া যায় না, শোনেও নেই কেউ। কি আছে এটার মধ্যে? কিছুই নাই ভাই, কিছুই নাই, জাস্ট নিজেকে হারায় থাকা যায়, মানে নিজের একটা আলাদা রিয়েলিটি তৈরি করা যায়, এই আর কি। আজকের এই অনুষ্ঠানটা আমি বলবো বিশেষ করে ইয়াং যারা আছে, যারা মিউজিক করছেন, উইথ ডিউ রেসপেক্ট, শুধু মিউজিক করছেন বলবো না আমি, যারা ড্রাগের মধ্যে আছেন তাদের জন্য স্পেশালি এই অনুষ্ঠানটা দেখার, এবং বিশেষ করে যদি প্যারেন্টাল জায়গা থেকে কেউ দেখেন তাহলে বলবো যে এরকম যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে একটু সাজেস্ট করবেন আজকের অনুষ্ঠানটা দেখার জন্য। নোবেল এরকম একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে সে মোটামুটি সব জায়গা থেকে স্বীকার করেছে যে সে আসলে এমন কিছু নাই ট্রাই করেনি, এবং তারপরে তার আনসারটা হচ্ছে যে আসলে কিছুই নাই, এবং কোন লেভেলের সে ইনফ্লুয়েসড হলে যে সুইসাইডের মতো ব্যাপারটাকে সে ফান হিসেবে চিন্তা করতে পারে, তো সেই জায়গা থেকেও ফিরে আসা যায় চিন্তার জায়গাটি থেকে। তো আমি মনে করি তাদের জন্য এটা একটা বিশাল মোটিভেশনাল এপিসোড হতে পারে। নোবেল, আমরা ভালো কিছু চাই আপনার কাছ থেকে অনেক বেশি, এবং আমরা একটা কমিটমেন্ট চাইবো আপনার কাছ থেকে, আপনার দর্শকদের জন্য, যে আপনি নেক্সট লাইফে তারা যতটুকু কষ্ট পেয়েছে আপনার এই বিষয়গুলো নিয়ে, সেই জায়গাগুলো আপনি রিকভার করে দেবেন আপনার ভালো কাজের দ্বারা। সেটাকে আপনার কাছ থেকে আমরা চাইতে পারি, পেতে পারি? অবশ্যই চাইতে পারেন, কারণ কি যারা ভক্ত শ্রোতা আছে তাদের কারণে কিন্তু এখন আমি
এখনো পর্যন্ত আমি খেয়ে পরে অনেক ভালো আছি। সো আপনাদের প্রতি অবশ্যই আমার এই যে এখান থেকে হলেও তো একটা আমার কর্তব্য আছে। জি। আপনারা আমাকে বাঁচায় রাখছেন বেসিক্যালি, আমি ভাত খেতে পারি আপনাদের জন্য, আমি একটা ভালো গাড়িতে চলতে পারি, একটা ভালো বাসায় থাকতে পারি আপনাদের জন্য, আমি আমার চাইলে আমার এসিটা সারাদিন অন করে রাখতে পারি আপনাদের জন্য, গরম লাগে না। তো আপনাদের কাছে তো আমার অনেক মানে করণীয় ছিল আপনাদের জন্য, এগুলো আসলে করতে পারিনি। এটার জন্য সরি, কিন্তু সামনে করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা সাথে থাকলেই হবে শুধু। ভেতরের অনেক কথা আজকে আমাদের অনুষ্ঠানে উঠে এসছে এবং আমার মনে হয় স্ক্রিনে যখন আপনি দেখবেন তখনও আপনি আপনাকে অনুভব করতে পারবেন যে আসলে আমরা আপনাকে কতটুকু ভালোবাসি। আপনাকে আমি সিলেক্ট করলাম কীভাবে, সেটার একটা স্টোরি আমি আপনাকে বলি। আমার এই আরজি কিবরিয়া শো বিভিন্ন জায়গাতে যায়, সেখানকার কমেন্টসগুলো আমি পড়ি। ওখানে আমি অনেক কমেন্টস পেয়েছি যে নোবেলকে একটু আনেন, নোবেলকে আনেন, নোবেলের কথা আমরা একটু শুনতে চাই। আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, আমরা শুনেছি এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনি দূরে থাকেন, নিজের প্রয়োজনেই দূরে থাকেন। এই মানুষগুলোর কথা কি আপনি জানেন, যারা আপনাকে কতটুকু এত কিছুর পর আপনাকে অনেক বেশি ভালোবাসে? অনেক ভক্ত কি আপনি সরাসরি দেখতে পান যে যারা আপনাকে একদম কাছাকাছি এসে তাদের ভালোবাসার কথাটুকু বলতে পেরেছে? অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে আসলে। অনেক মানুষ, আমার এই হাত দিয়ে আমি প্রায় 5-10 লক্ষ মনে হয় সেলফি তুলছি শুধু মানুষের সাথে। আর মানুষ কতগুলো তুলছে আমি তো জানি না। তো এরা তো ভালো না বাসলে আমি তো নিজেকে ইমাজিন করতে পারি না যে আমি কারোর সাথে যে সেলফি তুলতেছি। যদি তুলি তাহলে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সাথে তুলবো, বা এরকম কোনো ব্যক্তির সাথে। মানে আমার প্রশ্নটা যদি আমি আরো ডিরেক্টলি বলি, মানে কখনো কিরকম হয়নি, মানে আমার লাইফে আমি পেয়েছি এরকম যে হয়তো মুরব্বীর পর্যায়ে একটা মানুষ এসে বললো যে তুমি একটু এই লাইনে আসো না, তুমি একটু ভালো কিছু করো না, তুমি যে লাইনে তোমার জীবনটাকে নিচ্ছ এটা তো ঠিক না, এরকম কখনো পরামর্শ দিয়েছে? নাকি তার উল্টোটা হয়েছে কখনো, ও নোবেল ওকে ফাইন, ও তো গেছে? তিনোটাই হয়েছে ভাই, তিনোটাই হয়েছে। এরকম মানুষও আছে যে দেখে সামনে আসতে সাহস পায়নি, এরকম মানুষও তো অনেক আছে যে ও গেছে, ও তো শেষ। যেদিন থেকে গিটার হাতে নিয়েছি 2012 সাল টালের দিকে, ওই সময় থেকে বলছে ও গেছে, নানুর ছেলে গেছে, শেষ, গিটার গাড়ি নিয়ে ঘুরে। তো ওইটা তো অনেক আগের থেকে শুনতে শুনতে অভ্যস্ত। আর এই যে বিষয়টা যে তুমি তোমার ট্র্যাক চেঞ্জ করো, লাইনে আসো, এটাও পাইছি ভাই বলার মতো মানুষ। কিন্তু আসলে সবাইকে মানি নেই, কিন্তু কিছু মানুষকে তো ভাই দিন শেষে মানতেই হয়, আর নাহলে তো হয় না। নিজেরা তো সবসময় রাইট মনে করলে তো সামনে আগানো যায় না। এগ্রিড। এই পুরো সময়টাতে এমন কোনো মানুষকে পেয়েছেন যে কখনোই আপনার হাতটা ছেড়ে দেয়নি, যত খারাপ অবস্থা নিয়ে আপনি চলে গেছেন? পাইছি, নিজেকে পাইছি। আমি নিজে আমার জন্য এনাফ, আমার কাউকে লাগবে কেন? একটা বিষয় নিয়ে আমাদের কথা বলা বোধহয় বাকি আছে, সেটা হচ্ছে খুব অনাকাঙ্ক্ষিতভাবে একসময় আপনি জেলে চলে গেলেন। জেলে না ভাইয়া। তাহলে টিভি ধরলো আপনাকে? হ্যাঁ, ওই হাজতে ছিলাম, মানে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর কি। এটা কি ড্রাগ প্রসঙ্গে হলো নাকি অন্য? না না না, এটা হচ্ছে যে বললাম যে ভাই শরীয়তপুরে একটা শোতে আমি যাইতে পারিনি, ওই শোটার কারণে। হ্যাঁ, তো ওনারা আবার দেখা যাচ্ছে যে মানে যেটাকে বলে হইতেছে যে একটু ওনাদের জন্য এটা খুবই স্বাভাবিক, কারণ আমি ওইখানে শোতে যাইতে পারিনি, এটার কারণে ওনাদের ওইখানে অনেক অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওটা সামাল দিতে হয়েছে ওনাদের তরফ থেকে। খুবই স্বাভাবিক আমার প্রতি যথেষ্ট মানে একদম সর্বোচ্চ রাগান্বিত হয় এবং সর্বোচ্চ স্টেপস নেওয়া এগুলা। কিন্তু ওই আছে না, আমি কারো হইতেছে যে ওই টোনটা পেয়ে অভ্যস্ত না আর কি, বুঝছেন, যে আপনি আমাকে রাগান্বিতভাবে কিছু বলবেন আর ওইটা আপনি পেয়ে যাবেন, ওটা আপনি পাবেন না বেসিক্যালি। সো আমি ওদেরকে বললাম তোমরা করো যেটা করে নাও। সো ওরা করলো যেটা করে নেওয়ার, আমাকে পুলিশে ধরলো, বাসা থেকে নিয়ে গেল, নিয়ে যেয়ে থাকলাম ডিবির হাজতে। ওখান থেকে কোর্টে তোলা হইলো, কোর্ট থেকে আবার একদিনের রিমান্ড দেওয়া হইলো, ওখানে আবার একদিন থাকলাম, থেকে পরে হচ্ছে যে ওই কোর্ট থেকে মানে জামিন হইলো। আমি আসলে এই প্রসেসগুলো জানি না ভাই, মানে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার ফ্যামিলি অথবা কারোর টোটালি নাই, তো আমি এই জন্য জানা নাই আর কি এই বিষয়গুলো। কিন্তু জামিন হইলো, পরে বাসায় চলে আসলাম। বাংলাদেশের ইতিহাসে বোধহয় কোনো সিঙ্গারের এরকম কোনো ঘটনা নাই? নাই না, আমার জানা মতে নাই। না, আমার জানা মতো অনেক আছে। আছে নাকি? আছে, হয়তো ভাবে ফ্ল্যাশ হয় না। আচ্ছা, এইখানে একটা প্রসঙ্গ মাথায় আসলো, আপনাকে নিয়ে কি মিডিয়া অনেক বেশি করে ফেলেছে? না না ভাই, এখন মিডিয়ার যেটা ভালো লাগে মিডিয়া সেটা করবে। আমি তো মিডিয়ার একটা মানে শরীরের একটা পশমের সমান মাত্র। মিডিয়া যদি একটা বডি হয়, আমি একটা পশম হইতে পারি। তো মিডিয়ার একটা পশম ভালো লাগছে, ওই পশমটার তারা বেশি হাইলাইট করছে, খারাপভাবে হোক ভালোভাবে হোক। আমি কি বলবো, যতটা বেশি আপনার নেগেটিভ বিষয়গুলো এসছে, এতটা আসা উচিত ছিল কি না, এটাও কিন্তু একটা
কখনো মনে হয়েছে নেগেটিভ জিনিস তো টোটালি আসা উচিত ছিল না, কিন্তু আমি অতটা টেকনিক্যাল না ভাই, আমি অতটা মাথা দিয়ে কোনো কিছু করি নেই। আমি জাস্ট আগে যেরকমভাবে মানে গান গাইতাম, গান গেয়ে গেছি, তার মধ্যে দিয়ে আমার লাইফস্টাইলে আজে বাজে কিছু জিনিস এন্ট্রি নিছে, যেগুলোর কারণে মাথা উল্টাপাল্টা হয়ে গেছে, কাজ করে নেই, উল্টাপাল্টা কথা বলে ফেলছি, এরকম শোতে যাইতে পারিনি, কমিটমেন্ট রাখতে পারিনি, যেটার কারণে পুলিশে ধরে নিয়ে গেছে, মদ খেয়ে মাতলামি করছি, যে কারণে মানুষের কাছে অপ্রিয় হয়েছি, এই কারণে শোতে স্টেজে উঠে এই আর কি, সব জিনিস আমার করা উচিত হয়নি, সব আমার ভুলের কারণে এই জিনিসগুলো আমি পাইছি। আজ থেকে 2 বছর পরে 5 বছর পরে আপনার অবস্থানটা এমন জায়গায় যাক যখন আপনার এই অতীত মনে করে আপনার একসময় হাসি পাবে যে না, এই নোবেল অন্য এক নোবেল, এই নোবেলকে নিয়ে সবাই প্রাউড ফিল করে, এইরকম একটা নোবেল। সেটার জন্য শুভকামনা রেখেই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। হ্যাঁ ভাই, আসলে কি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি বড় হইতে পারি। আমি জাস্ট নিজের মাথার মধ্যে 16 বছর বয়সেও যেরকম ফিল করতাম এখন এক্স্যাক্টলি সেম ফিল করি। আমার যাতে ফিলিংসটা একটু চেঞ্জ হয়, বড় মানুষরা কিভাবে করে ভাবে, কিভাবে করে চিন্তা ভাবনা করতে পারে, মানে যারা ম্যাচিওর, আমার মাথায় যাতে একটু এই জিনিসগুলো ঢুকে।